ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো ছিল আমাদের ৪ ধরনের। একটা ছিল ট্রি, আর পরেরটা ছিল আচ্ছা তোমাদের আজকে কি কলেজে ক্লাস ছিল না? তাইলে ঠিক আছে, একটু লেট করে শুরু করছি পড়ানো। ওয়েবসাইটের কাঠামো ছিল আমাদের ৪ ধরনের। প্রথমটা ছিল ট্রি স্ট্রাকচার, এটা আমরা দেখছি। পরেরটা ছিল, প্রথম ছিল ট্রি বা হায়ারার্কিক্যাল। পরেরটা ছিল আমাদের ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক। এগুলো আমি লেখাই দিছিলাম, জাস্ট আমি এর বর্ণনাও লেখা, মানে আমি কি কোনটার বর্ণনা লেখাইতে পারছিলাম? আচ্ছা, তাহলে বর্ণনাগুলো আমাদের লিখতে হবে। পরেরটা হচ্ছে সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার, হ্যাঁ সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার। আর লাস্টেরটা ছিল আমাদের হাইব্রিড বা কম্বিনেশন। পরেরটা ছিল আমাদের হাইব্রিড মডেল বা হাইব্রিড স্ট্রাকচার, যাই বলো না কেন তুমি। এইভাবে হচ্ছে আমাদের ছিল লাস্ট ক্লাসে। এখন দেখো আমাদের ট্রি স্ট্রাকচার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি ওয়েবসাইট গুলোর একটু তোমাদেরকে দেখাইছিলাম না যে কোনটা কিরকম হয়? সেগুলো তো দেখাইছিলাম নাকি? আচ্ছা, ট্রিতে কি থাকে? মেনু, সাবমেনু, আরো সাবমেনু, মানে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এরকম করে করে তোমার যাওয়া লাগবে। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, শাখা প্রশাখার মতো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি ট্রি স্ট্রাকচারটা আমরা যদি একটু লিখি। ওকে, দেখো প্রথম হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। কাঠামো মানে হচ্ছে স্ট্রাকচার। ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা কাঠামো, তুমি যাই বলো। দেখো আমরা ট্রিতে দেখছিলাম কি এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখা সমূহ আলাদাভাবে যুক্ত থাকে। ওয়েবসাইটের বিভিন্ন শাখা সমূহ হচ্ছে আলাদাভাবে যুক্ত থাকে। এখন দেখো হোম পেজ। হোম পেজ বলতে আসলে বুঝায় তুমি যদি কোনো একটা ওয়েবসাইটে ঢোকো, তাহলে প্রথম যে পেজটা দেখা যায় সেই পেজটাকে বলা হয় হোম পেজ। একটা ওয়েবসাইটে ঢুকলে, যেমন ফেসবুকে ঢুকলে তুমি প্রথম যে পেজটা দাও সেটা হচ্ছে হোম পেজ। সেই হোম পেজ থেকে দেন তুমি প্রোফাইলে চলে যাও, নোটিফিকেশনে চলে যাও, বা তোমার মেসেজে চলে যাও, তোমার মেনুতে চলে যাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু প্রথম যে পেজটা দেখো সেইটা হলো হোম পেজ। হোম পেজ থেকে তুমি প্রোফাইলে চলে যেতে পারো, অথবা হচ্ছে তোমার নোটিফিকেশনে চলে যেতে পারো, অথবা আরো যেগুলো আছে ওইগুলো তুমি চলে যেতে পারো। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখা সমূহ ভিন্ন ভিন্ন ভাবে যুক্ত থাকে বা আলাদাভাবে যুক্ত থাকে। হোম পেজ, মেনু, সাবমেনু। সাবমেনু কোনটাকে বলে সেটা আমরা দেখাইছি। প্রথম তোমার হোম প্রোফাইল, ওই যে প্রথম যেগুলো ছিল ওইগুলো হচ্ছে মেনু, ওটার মধ্যে ঢুকলে পরের গুলো হচ্ছে সাবমেনু। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল ক্যাল, এখানে হচ্ছে এই কি বলে এটারে, জফলা আছে। হায়ারার্কিক্যাল। আচ্ছা, বলো। এটা তো লাস্ট ক্লাসেই লেখাই দিছিলাম, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচার বা কাঠামো। ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক মানে ওয়েব লিঙ্কড বা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, এবং হচ্ছে সিকুয়েন্সিয়াল অর লিনিয়ার কাঠামো। সবগুলো কিন্তু কাঠামো আছে, হ্যাঁ। আর হাইব্রিড মডেল বা হাইব্রিড কাঠামো, তুমি যাই বলো না কেন। আচ্ছা, বা হাইব্রিড স্ট্রাকচার, তুমি যেটাই লেখো না কেন সেটাই হবে। আচ্ছা, ও অন্যান্য পেজের মাঝে লিংক করা থাকে, অন্যান্য পেজের মাঝে লিংক করা থাকে, যাতে যাতে ভিজিটররা সহজেই
মেনু থেকে সাবমেনু হয়ে নির্দিষ্ট পেজে আসতে পারে। আচ্ছা, এর ধরো একটা উদাহরণ দিলাম। প্রথম হচ্ছে কলেজ। কলেজের মধ্য থেকে কলেজের ধরো দুইটা মেনু আছে বা তিনটে মেনু আছে। কলেজে ধরো তিনটে মেনু আছে। একটা মেনু হচ্ছে সায়েন্স, একটা মেনু হচ্ছে আর্টস, আর একটা মেনু হচ্ছে কমার্স। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে উদাহরণ বা কি রকমের হয়। কলেজ নামক একটা ওয়েবসাইট আছে। ধরো কলেজ নামক একটা মানে তোমাদের কলেজের একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে তিনটে মেনু আছে, সায়েন্স, আর্টস, কমার্স। এই তিনটে মেনুর মধ্যে তিনটে ধরো তোমার মেনু আছে, সায়েন্স, আর্টস, কমার্স। এই তিনটে মেনুর মধ্যে তুমি সায়েন্স ফ্যাকাল্টিতে, তুমি কলেজ না ধরে একটা বিশ্ববিদ্যালয় তুমি চিন্তা করো, ধরো বরিশাল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টি আছে, আর্টস ফ্যাকাল্টি আছে, কমার্স ফ্যাকাল্টি আছে। সায়েন্স ফ্যাকাল্টির দুইটা সাবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে ম্যাথ। যারা ফিজিক্সে পড়ে অথবা যারা ম্যাথে পড়ে, তাহলে আর্টস ফ্যাকাল্টির ধরো দুইটি হচ্ছে সাবজেক্ট আছে, একটা আছে বাংলা, একটা আছে ধরো ইংলিশ। কমার্স ফ্যাকাল্টির, ফ্যাকাল্টি বলতে বোঝায় অনুষদ। একটা ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে কতগুলো তোমার একটা ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে কতগুলো ডিপার্টমেন্ট থাকে। যেমন আমরা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এগুলো যেগুলো আছে। কমার্সের মধ্যে ধরো অ্যাকাউন্টিং আর মার্কেটিং, অ্যাকাউন্টিং আর মার্কেটিং। তাহলে তুমি চিন্তা করে দেখো, কেউ একজন যদি মার্কেটিং এর কাউকে খুঁজে পেতে চায়, মার্কেটিং এর কাউকে যদি খুঁজে পেতে চায়, তাহলে সে কলেজের মধ্যে ক্লিক করবে। কলেজের মধ্যে ক্লিক করে কমার্সের উপরে ক্লিক করবে। কমার্সের উপরে ক্লিক করার পরে হচ্ছে সে মার্কেটিং এর উপরে ক্লিক করবে। মানে ধাপে ধাপে সে হচ্ছে যাবে। প্রথমে কলেজের উপরে ক্লিক করবে, দেন কমার্স, দেন হচ্ছে মার্কেটিং এর উপরে ক্লিক করবে। যেমন দেখাইছিলাম লাস্ট ক্লাসে, যেমন গিক্স ফর গিক্সে গিয়ে আমরা দেখাইছিলাম। প্রথমে হচ্ছে আমরা দেখাইছি টিউটোরিয়াল, টিউটোরিয়ালের মধ্যে ঢুকেছি আমরা ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচারের মধ্যে গিয়ে আরেকটা, তারপরে আরেকটা, মানে একটার মধ্যে থেকে আরেকটার মধ্যে, এরকম হচ্ছে এই মেনু থেকে। মানে এই হচ্ছে কলেজ হচ্ছে মেনু, এরপর কমার্স হচ্ছে সাব মেনু, সাব মেনুর পর আবার সাব সাব মেনুতে চলে যাবে। এরকম করে যদি তৈরি করো, সেটা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল যেটা ছিল সেটা। ক্লিয়ার? ওকে, দেখো এটা হচ্ছে এই যে তুমি প্রথমে কলেজে যাবা, কলেজ থেকে যাবা কমার্সে, কমার্সে বলো, বলো। আচ্ছা, ওকে। রোল মনে না থাকলে পরীক্ষা কেমনে দিবা? রোল আমার কাছ থেকে জেনে নিও, পরে মেসেজ নক দিয়া। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো যেটা ছিল। এখন আমরা চলে যাবো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। আচ্ছা, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামোতে যদি আমরা চলে যাই, আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি ফেসবুক চালায় না এমন কোনো লোক নাই বর্তমানে, যারা আমাদের স্টুডেন্ট আছে যে কোনো ভাবেই হোক, হয় সেটা এই যে ক্লাসের জন্যই হোক বা অন্য কারণে কোনো, সবাই ফেসবুক। আচ্ছা, ফেসবুকে তুমি চিন্তা করে দেখো, ফেসবুকে তুমি প্রথমে হোমে ঢুকলো, মানে প্রথম যে পেজটা তোমার সামনে ওপেন হয় ফেসবুকে ঢুকলে, সেটা কিন্তু হোম। আচ্ছা, হোমে ঢোকার পরে হোম থেকে কি তুমি প্রোফাইলে চলে যেতে পারো? হোম থেকে তুমি প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, যখন তুমি প্রোফাইলে ঢুকছো, প্রোফাইল থেকে কি নোটিফিকেশন, মেসেজ বা হোম যে কোনোটাই চলে যাওয়া যায় নাকি যায় না? যে কোনোটা চলে যাওয়া যায়। ফলে তুমি এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে চলে যাওয়া যায়। মানে যতগুলো পেজ আছে তুমি চিন্তা করে দেখো, তোমার হোমের পেজের ডিজাইন আর প্রোফাইলের পেজের ডিজাইন কিন্তু সেম না। ফলে হোম পেজ হচ্ছে একটা পেজ, প্রোফাইলের পেজ হচ্ছে একটা পেজ, নোটিফিকেশনের পেজ হচ্ছে একটা পেজ। এরকমের প্রত্যেকটা পেজের সাথে কিন্তু প্রত্যেকটা পেজ লিঙ্ক ট্যাপ করা। এবং তুমি হোম থেকে চাইলে যে কোনো পেজে চলে যেতে পারবা। আবার যে কোনো পেজ থেকে তুমি চাইলে হোমে চলে আসতে পারো। মানে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, মানে সকল পেজ থেকে সকল পেজে চলে যাওয়া যায়। এইটাকে আমরা বলি হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। বোঝা গেছে? যেখানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক অ্যাপ করা থাকে। বোঝা গেছে?
ক্লিয়ার? যেমন ট্রিতে তুমি চিন্তা করে দেখো, ট্রিতে কিন্তু তুমি চাইলেই কলেজ থেকে সরাসরি মার্কেটিং এ চলে যেতে পারবা না। তোমার কলেজ থেকে কমার্সে যাওয়া লাগবে, দেন কমার্স থেকে মার্কেটিং এ চলে যাওয়া লাগবে। কিন্তু ফেসবুকে কিন্তু কলেজ থেকে সরাসরি মার্কেটিং যাওয়া, সবগুলো থেকে সবগুলোতে যাওয়া যায়। এইখানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করা লাগে, কলেজ থেকে কমার্সে যাবা, কমার্স থেকে মার্কেটিং এ যাবা। এই কমার্স স্কিপ করে হুট করে মার্কেটিং এ তুমি চলে যেতে পারো না। আর এই ক্ষেত্রে হচ্ছে কি, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিংক আপ করা, ফলে তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে ভিজিট করতে পারবা। এইটাকে বলা হয় ওয়েব লিংক বা নেটওয়ার্ক। তাহলে 2 নম্বরে হচ্ছে ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচার। ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচার, এটার ক্ষেত্রে আমরা যদি চলে যাই, ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচার। আচ্ছা, এ ধরনের ওয়েবসাইট কাঠামোতে আশা করি আজকের ক্লাসের শেষে অথবা পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে পুরোপুরি হচ্ছে প্র্যাকটিক্যালের দিকে চলে যাইতে পারবো। এখন তো এই থিওরিটুকু প্রথমে যতটুকু লাগে ওটুকু আমি লেখাই দিচ্ছি, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে ওয়েব ডিজাইনের ভিতরে চলে যাব। এ ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজের সাথে অপর সবগুলো পেজের লিংক করা থাকে। মানে হ্যাঁ, নাও, ঠিক আছে, ওকে। এবার দেখো, এ ধরনের কি সবগুলো পেজের সাথে অপর সবগুলো পেজের হচ্ছে লিংক করা থাকে, ফলে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে হচ্ছে তুমি চলে যেতে পারবা। এটা হচ্ছে কথা আর কি। এতে একটি মেইন পেজের সাথে অন্যান্য সকল পেজের এবং অন্যান্য সকল পেজের সাথে মেইন পেজেরও লিংক করা থাকে। মানে আসল কথা হলো মেইন পেজের সাথে সবার লিংক করা থাকবে, আর সবার থেকে মেইন পেজেরও লিংক করা থাকবে, সবার সাথে সবার লিংক করা থাকবে, এটাই হচ্ছে আসলে মেইন কথা। আচ্ছা, যেমন তুমি চিন্তা করে দেখো, এই হচ্ছে ধরো তোমার হোম পেজ, এই হচ্ছে ধরো তোমার হোম পেজ, এই হচ্ছে তোমার প্রোফাইলের পেজ, এই হচ্ছে ধরো তোমার নোটিফিকেশনের পেজ, এই হয়েছে ধরো তোমার মেসেজের পেজ, এই হয়েছে ধরো তোমার তুমি একটু ফেসবুকের কথা চিন্তা করো, ধরো এই হচ্ছে তোমার হোম পেজ বা মেইন মেনু বা মেইন পেজ, এই হচ্ছে তোমার মেইন পেজ বা হোম পেজ। তুমি প্রথমে ঢুকলে যেই পেজটা পাও সেই পেজটা বলে মেইন পেজ বা হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ। তুমি প্রোফাইলে ঢুকলে ধরো এই পেজটা দেখতে পাও ফেসবুকে, তুমি নোটিফিকেশনে ঢুকলে ধরো এই পেজটা দেখতে পাও, কারণ প্রত্যেকটা পেজের ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন। হোমে ঢুকলে যেরকমের, প্রোফাইলে ঢুকলে কিন্তু সেম রকমের দেখাবে না, একটু ভিন্ন রকমের দেখাবে। এটা হচ্ছে ধরো মেসেজ, এটা হচ্ছে ধরো মেনু। এখন এই পেজের কথা হচ্ছে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিংক আপ করা থাকবে, মানে এই মেইন পেজের সাথে সবগুলো পেজের লিংক আপ করা থাকবে, মেইন পেজের সাথে সবগুলো পেজের লিংক আপ করা থাকবে। আবার এই নোটিফিকেশন থেকেও সবগুলো পেজের লিংক আপ করা থাকবে, নোটিফিকেশন থেকেও সবগুলো পেজের লিংক আপ করা থাকবে, মানে সবার সাথে সবার একটা যোগাযোগ থাকবে। ফলে দেখো, এইটা থেকেও কিন্তু সবার সাথে যোগাযোগ আছে, এইটা থেকেও সবার সাথে যোগাযোগ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যোগাযোগ আছে। ফলে এই ধরনের নেটওয়ার্কটাকে আমরা সাধারণত বলে থাকি ওয়েব লিংক বা নেটওয়ার্ক কাঠামো। ক্লিয়ার? এটা হইছে মেইন পেজ, এটা হচ্ছে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পেজ খুবই সুদৃঢ়ভাবে লিংক আপ করা থাকে, প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজের সাথে চলে যাওয়া যায়। এই ধরনের কাঠামোকে বলা হয় ওয়েব লিংক বা নেটওয়ার্ক স্ট্রাকচার। এখন আমরা যদি 3 নম্বরে যদি চলে আসি, 3 নম্বরে বলা হয়েছে সিকুয়েন্সিয়াল
বা লিনিয়ার স্ট্রাকচার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি কিন্তু সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার স্ট্রাকচারের আমি উদাহরণ দিছিলাম। সেটা ছিল আমাদের যখনই হচ্ছে আমরা কোনো ইসে ঢুকি, যখনই হচ্ছে আমরা গুগলে কোনো কিছু সার্চ দেই, তখন কিন্তু গুগল তোমাকে অনেকগুলো রেজাল্ট দেখায়। রেজাল্ট দেখানোর পরে একদম নিচের দিকে গুগলের নিচের দিকে কিন্তু পেজ নাম্বার দেওয়া থাকে। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। আর তার সামনে কিন্তু দেওয়া থাকে পরবর্তী এবং পূর্ববর্তী। মনে আছে নাকি সেকেন্ড টাইম দেখানো লাগবে? আরেকবার দেখালে ভালো হইতো। ওকে, দেখাচ্ছি। কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো, তাহলে আমি পিসি থেকে একটু কানেক্ট হয়ে নেই। একবার আমি সবগুলো একটু দেখাই দেই। সেটা হচ্ছে কি, তুমি যদি গিগস ফর গিগসে তুমি যদি ঢোকো, গিগস ফর গিগস হচ্ছে একটা, আর একটা হচ্ছে google.com। আচ্ছা দেখো, গিগস ফর গিগসে তুমি চিন্তা করে দেখো, এই তুমি টিউটোরিয়ালস এর মধ্যে ঢোকলা, এরপর তুমি অ্যালগরিদমের মধ্যে ঢোকলা, এরপর তুমি এটার মধ্যে ঢোকলা, দেন হচ্ছে ওস্ট কেস যাই হোক যেটা আছে লোয়ার আপার বাউন্ড থিওরি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের থিওরি আছে। আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স একটা পোর্টাল। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গায় যখন তুমি ঢুকতেছো, তখন আসলে তোমার ব্যাপারটা কি করতেছে, এইগুলো হচ্ছে তোমার মেনু। এই টিউটোরিয়াল, স্টুডেন্ট কোর্স, হায়ার উইথ আছে, এগুলো হচ্ছে মেনু। মেনুতে ক্লিক করলে তুমি কিন্তু চাইলেই কিন্তু অন্য কোনো জায়গায় চলে যেতে পারবা না। মেনুতে ক্লিক করে অ্যালগরিদম, দেন তোমার এইগুলো সার্চিং অ্যালগরিদম বা শর্টিং অ্যালগরিদম, গ্রাফ অ্যালগরিদমে তুমি চলে যেতে পারবা। এখন দেখো, তোমাকে যদি বলা হয় তুমি একসাথে গ্রাফ অ্যালগরিদমে চলে যাও, তাহলে কিন্তু তোমার পক্ষে যাওয়া সম্ভব না। এখানে কিন্তু প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিংক আপ করা না, কিন্তু ট্রি স্ট্রাকচার। তুমি টিউটোরিয়ালস থেকে প্রথমে যাবে অ্যালগরিদমে, অ্যালগরিদম থেকে তুমি যাবে এখানে গ্রাফ অ্যালগরিদমে। মানে হুট করেই তুমি গ্রাফ অ্যালগরিদমে চলে যাইতে পারবা না। যেমন তোমার প্রথমে যাওয়া লাগবে কলেজে, কলেজ থেকে যাওয়া লাগবে কমার্সে, কমার্স থেকে যাওয়া লাগবে তোমার হচ্ছে অন্যটায়। ফলে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ লিংক আপ করা না, এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আর গুগলে যদি তুমি কোনো সার্চ দাও, যেমন হচ্ছে হাউ টু ডিক্লেয়ার অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, দেখো এটা লাগে তুমি যদি সার্চ দাও, একদম নিচে চলে যাও। আচ্ছা, নিচে চলে গেলে এখানে কি পেজ নাম্বার শো করতেছে না? 1, 2, 3, 4, 5, 6, মানে হচ্ছে তারা কতগুলো সিকুয়েন্সিয়ালি পেজগুলোকে সাজাইছে, পেজগুলোকে কতগুলো সিকুয়েন্সিয়ালি হচ্ছে সাজাইছে। অথবা তুমি যদি একটু আমরা যদি আরো যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো আমরা বহুব্রী.com এ চলে গেলাম। এটা হচ্ছে আমাদের একটা অনলাইন কোর্সের একটাই, এটা যদিও লোড হইতে অনেক টাইম নেয়। আর বাদ দিই, আমরা এখানে আমরা চলে আসি। দেখো এখানে কি হচ্ছে, দেখো এই 1, 2, 3, 4 তারা হচ্ছে কি সমগ্র সার্চের রেজাল্ট গুলোকে কতগুলো সিকুয়েন্সে সাজাইছে। আমরা বর্তমানে দেখো কালো হয়ে রয়েছে, এটা মানে বর্তমানে আমরা 1 নং পেজে আছি। আমরা যদি 2 নং পেজে যদি আমি যাইতেছি, তাহলে পরবর্তী ক্লিক করলে যে পরবর্তী দিয়ে কিন্তু আমি পরবর্তী পেজে চলে যাইতে পারছি। এখন কিন্তু আবার পূর্ববর্তী ক্লিক করে আমরা কিন্তু আবার পূর্ববর্তী পেজে চলে আসতে পারছি। মানে এইখানে করা হয় কি, পেজ গুলোকে কতগুলো সিকোয়েন্সে সাজানো হয়। এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, এটা 4 নম্বর পেজ, এরকম করে করে কতগুলো সিকোয়েন্সে হচ্ছে পেজ গুলোকে সাজানো হয়। তুমি চাইলে এখান থেকে 10 নম্বর পেজে চলে যেতে পারো, হুট করে কোনো সমস্যা নেই, তুমি 10 নম্বর পেজে চলে আসছো। ফলে এখানে হচ্ছে পেজ গুলোকে কতগুলো সিকোয়েন্সে সাজানো হয়, 1, 2, 3, 4, তুমি যেই পেজ ইচ্ছে ওই পেজে চলে যেতে পারবা। এটা ইউজারের ইচ্ছা। বুঝতে পারছো আমার কথাটা? এটা হচ্ছে লিনিয়ার। বোঝা গেছে? ওকে, তাহলে হচ্ছে আমরা আবার এখানে ব্যাক করি। আমরা যদি একটু লিনিয়ারের মধ্যে আমরা যদি চলে আসি, দেখো সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার স্ট্রাকচার, এইখানে আমরা যদি একটু চলে আসি, তাহলে সিকুয়েন্সিয়াল লিনিয়ার স্ট্রাকচার হয় কি, কতগুলো হচ্ছে তোমার পেজে বিভক্ত করা হয়। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, এরকমই বা ক্রমানুসারে পেজগুলোকে হচ্ছে সাজানো হয়। তাহলে দেখো এ ধরনের কাঠামোতে পেজগুলো ক্রমানুসারে ক্রমানুসারে সাজানো থাকে। লিনিয়ার স্ট্রাকচারে বা লিনিয়ার কাঠামোতে পেজগুলো
একটির পর একটি এভাবে সাজানো থাকে, একটির পরে একটি এভাবে সাজানো থাকে, যেমন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ এভাবে সাজানো থাকে। এবং হ্যাঁ, একই জিনিস, সেটাই লিখতেছি। লিনিয়ার কাঠামোতে পেজগুলো একটির পর একটি সাজানো থাকে এবং পেজগুলো অ্যাক্সেস করার জন্য এর সাথে আরো একটু যোগ করতেছি তো, এবং পেজগুলো অ্যাক্সেস করার জন্য নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট। আচ্ছা, নেক্সট বলতে কি? পরবর্তী। আর প্রিভিয়াস বলতে কি? পূর্ববর্তী। একটু পূর্বেই তো আমরা দেখছি গুগলে পূর্ববর্তী, পরবর্তী এরকম দেওয়া ছিল, মানে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। এ কাঠামোতে পেজগুলো সাজানো থাকে বিধায় বা সাজানো থাকে বলে ভিজিটরের তথ্য খুঁজে পেতে সুবিধা হয়। তথ্য খুঁজে পেতে সুবিধা হয়। সাধারণত প্রোগ্রামিং অথবা কোনো ট্রেনিং সাইটে লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। ট্রেনিং সাইট বলতে কি বোঝানো হয়? যেখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু ধরো এই যে আমি পড়াইতেছি, এই বিষয়টা তো এক ধরনের ট্রেনিং এর মতোই। ট্রেনিং মানেও তো পড়ানো। এখন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আমার ভিডিওগুলো সিকুয়েন্সিয়াল আপলোড দিচ্ছি, যে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার ফার্স্ট লেকচার, ফোর্থ চ্যাপ্টার সেকেন্ড লেকচার, মানে ফোর্থ চ্যাপ্টার থার্ড লেকচার। ফলে তোমাদের জন্য সুবিধা হবে কি, যার থার্ড লেকচার দরকার সে শুধু থার্ড লেকচারে ঢুকে দেখে নিলেই হয়, যে সেকেন্ড লেকচার দরকার সে শুধু সেকেন্ড লেকচারে ঢুকে দেখে নিলেই হয়। তারপরে টোটাল কথাটা হচ্ছে কি, লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে আমাদের প্রোগ্রামিং বা ট্রেনিং সাইটগুলোতে কি থাকে, 1 নম্বর মানে ট্রেনিং এর লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3, লেকচার নাম্বার 4 এরকম করে লেকচার নাম্বার গুলো সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে, যার যেটা দরকার সে সেইটা দেখে। তাহলে এই প্রোগ্রামিং হচ্ছে কি, আমরা যে কোডিং মানে প্রোগ্রামিংটা একটু দেখবো, মানে পাঁচের যখন যাবো তখন আমরা প্রোগ্রামিং দেখবো। এই প্রোগ্রামিং অথবা কোনো ট্রেনিং সাইট হচ্ছে লিনিয়ার কাঠামো ব্যবহার করে, যেখানে হচ্ছে লেকচার দেওয়া হয় একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা এরকমের। এটা কি তোলা হয়েছে? আচ্ছা, ওকে। এখন দেখো, আমরা যদি একটু চলে যাই, স্ক্রিনশট নিয়ে নাও, পরে হচ্ছে তুমি লিখে নিবেন। হ্যাঁ, ওকে। এবারে একটু দেখো, আমাদের হচ্ছে এই বাচ্চা মেয়েরা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো আমাদের হচ্ছে এটা একটা চিত্র দরকার, মানে যে কাঠামোটা কিভাবে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসছি হচ্ছে সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। তাহলে সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামোতে কি হয় দেখো, কতগুলো পেজ এরকম করে সিকুয়েন্সিয়ালি সাজানো থাকে, কতগুলো পেজ এরকম করে হচ্ছে সিকুয়েন্সিয়ালি সাজানো থাকে। এই যে দেখো তুমি, এটা হচ্ছে ধরো মেইন পেজ, বা এইটা হচ্ছে ধরো 1 নম্বর পেজ, এটা হচ্ছে 2 নম্বর পেজ, এটা হচ্ছে 3 নম্বর পেজ, এটা হচ্ছে 4 নম্বর পেজ। দেখো, 1 থেকে তুমি 2 এ চলে যাইতে পারবা, আবার 2 থেকে চাইলে 1 এও চলে যাচ্ছে। নেক্সট, প্রিভিয়াস। তুমি বর্তমানে ধরো, এই যেমন গুগল সার্চের সব ক্ষেত্রে আমি দেখছি বর্তমানে আছে আমি 1 নং এ, প্রথম পেজে। আমি কিন্তু নেক্সট দিলে পরবর্তী পেজে চলে যাবো, আমি কিন্তু প্রিভিয়াস দিলে আবার পূর্ববর্তী পেজে চলে আসবো। আবার দেখো, সেকেন্ড পেজ থেকে নেক্সট দিলে পূর্ববর্তী পেজে চলে যাওয়া যাবে, আবার প্রিভিয়াস দিলে এই পেজে চলে আসা যাবে। আবার থার্ড পেজ থেকে নেক্সট দিলে পরবর্তী পেজে চলে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে প্রিভিয়াস দিলে আবার পূর্ববর্তী পেজে চলে আসবে। মানে নেক্সট প্রিভিয়াস করে করেই তো আমরা যাই। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের
সিরিয়ালি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে 3 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে চলে আসা যায় না, তাহলে প্রিভিয়াস দিয়ে দিয়ে আসতে হবে। কিন্তু ম্যাক্সিমাম পেজে থাকে যেটা, সেটা হচ্ছে এরকমের যে 1 থেকে 2-এ যাওয়া যাবে, আবার 2 থেকে 1-এ চলে আসা যাবে, 2 থেকে 3-এ যাওয়া যাবে, 3 থেকে 1-এ চলে আসা যাবে, 3 থেকে 4-এ চলে যাবে, 4 থেকে 1-এ চলে যাবে, আবার 1 থেকেও 4-এ চলে যাওয়া যাবে, আবার 4 থেকেও 1-এ চলে আসা যাবে। মানে তুমি এই যে তুমি দেখলা প্রিভিয়াস, নেক্সট করে করে সামনে যাইতে পারো, আবার হুট করেও তুমি 10 নম্বর পেজে চলে যেতে পারো। ফলে হচ্ছে এখানে হচ্ছে এরকম। আবার এই যে 3 নম্বর পেজ থেকে তুমি হচ্ছে 1 নম্বর পেজে চলে আসতে পারো, আবার 1 নম্বর পেজ থেকেও তুমি হচ্ছে 3 নম্বর পেজে চলে যেতে পারো। এই এরকম ভাবে হচ্ছে কোনোটা কোনোটা থাকে যে হচ্ছে প্রত্যেকটা পেজ থেকে হচ্ছে প্রথম পেজে চলে আসা যাবে। একটু পূর্বে তুমি গুগলের সার্চটা যে দেখলা, সেখানে দেখছো কিন্তু 1 নম্বর পেজ থেকে তুমি 10 নম্বর পেজে চলে যেতে পারি, আবার পরবর্তী পরবর্তী মানে নেক্সট নেক্সট দিয়ে দিয়ে আমি একটা একটা করে পেজে চলে যেতে পারি। ফলে এই ধরনের হচ্ছে ইয়েটা হচ্ছে আমাদের লিনিয়ার বা হচ্ছে সিকুয়েন্সিয়াল মডেল যেটা। হ্যাঁ, এইগুলোর সাব পেজও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তুমি এইটা থেকে যদি সাব পেজে যাও, সেটা এইটা থেকে তুমি যদি সাব পেজে যাও, এরকম নাকি? সাব পেজে যেতে হলে তোমাকে হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা লাগবে। যেমন ধরো এইখানে ধরো একটা সাব পেজ আছে, সাব পেজে যেতে হলে তোমার যার সাব পেজ আগে সেকেন্ড পেজে যাওয়া লাগবে, দেন হচ্ছে সেকেন্ড পেজের সাব পেজ যাইতে পারবে, 1 নং থেকে সাব পেজে যাওয়া যাবে না। বুঝছো? 1 নম্বর পেজে যাবে, হ্যাঁ। হ্যাঁ, এই সেকেন্ড পেজে তুমি যদি চলে যাও, তাহলে তোমার সামনে একটা সাবমেনু শো করবে, তুমি সেই সাবমেনু ধরে সাবমেনুতে চলে যেতে পারবে, আবার নেক্সট ক্লিক করে পরেরটা চলে যেতে পারবে। বুঝছো? ওকে, তাহলে এরকম হতে পারে। এটা হচ্ছে সাবমেনু, এটা হচ্ছে তোমার মূল মেনু। এখন দেখো, তাহলে এখন আমরা চলে যাব হাইব্রিড বা কম্বিনেশন। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড অর কম্বিনেশন মডেল বা স্ট্রাকচার, তুমি যাই বলো। দেখো, ওকে, হাইব্রিড বা কম্বিনেশনের বিষয়টা আমরা আগে থেকেই জানি যে হচ্ছে যদি অনেকগুলো মিক্সড আপ করে যদি কোনো কিছু তৈরি করা হয়, সেইটাকে আমাদের বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। দেখো, মানে বর্তমানে তো যতগুলো ওয়েবসাইট হচ্ছে তৈরি করা হয়, সবগুলো সাইটই হচ্ছে এই হাইব্রিড বা কম্বিনেশনটা হচ্ছে ইউজ করা হয়। কারণ সুনির্দিষ্ট কোনো একটা দিনে হচ্ছে কোনো ইউজারের সমস্যা হতে পারে, এজন্য তারা মিক্সড আপ করে দেয়। ধরো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ করা থাকবে। বলো, বুঝি নেই। ও আচ্ছা, স্লোলি বলা যাবে, মানে হচ্ছে ভয়েস কমবে নাকি গতি স্লো হবে? আচ্ছা, হাতের লেখা আর একটু বড় না করে, আচ্ছা, হ্যাঁ, এই লকডাউনের মধ্যে আমার 6টা ব্যাচ চলে স্যার, এক করবো কি করে, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়। হাইব্রিড আর হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। হাইব্রিড আর কম্বিনেশন স্ট্রাকচার আমি যদি চলে যাই, তাহলে হচ্ছে হাইব্রিড আর কম্বিনেশন স্ট্রাকচারটা হচ্ছে অনেকগুলো স্ট্রাকচার যদি মিক্সড আপ করে তৈরি করা হয়, তাহলে তাকে বলা হয় হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। তাহলে এটা যদি আমরা লিখি, একাধিক কাঠামো যখন একাধিক কাঠামো ব্যবহার করে যখন একাধিক কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট যখন একাধিক কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়, তখন তাকে হাইব্রিড স্ট্রাকচার বলে। আচ্ছা, আর ভালো কথা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে নেই। তোমাদের হোমওয়ার্ক থাকবে সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ থাকবে 81 থেকে 160। আমি নেক্সট ক্লাসে এই পুরোটার মধ্যে সমস্যা দেখাই দেবো। আর সিকিউ থাকবে 11 to 20।
অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারের শীটের লিংক দিয়ে দেওয়া হয়েছিল, সবাই সেটা ডাউনলোড করে নিচ্ছে। যারা পায় নাই এদের জন্য আমি এবার লাস্ট ক্লাসেও পোস্ট দিচ্ছি, যারা পাও নাই তারা আমাকে নক দাও, আমি আবার লিংক দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ডিজাইন করা হয়, তখন তাকে হাইব্রিড স্ট্রাকচার বলে, মনে থাকে জানো? 81 to 160, 11 থেকে 20, সাথে সাথে যারা আহ তোমার আসে, আর যাদের হচ্ছে তাকে হাইব্রিড স্ট্রাকচার বলে। অনেক সময় একাধিক স্ট্রাকচার, অনেক সময় একাধিক স্ট্রাকচার, অনেক সময় একাধিক স্ট্রাকচার ব্যবহার ফলে ওয়েবসাইটে তথ্য খোঁজা সহজ হয় এবং একই সাথে ওয়েবসাইটের সৌন্দর্যও বৃদ্ধি পায়। অনেক সময় দেখা গেছে মিক্সড আপ করে তৈরি করলে হয় কি, দেখা গেছে অনেক সময় হচ্ছে ওয়েবসাইটে ঢুকে তথ্য খোঁজা সহজ হয়, মানে যার যেটা দরকার সে সহজেই সেই তথ্যটা পেতে পারে, এবং হচ্ছে ওয়েবসাইটটা দেখতেও একটু বেশ সুন্দর হয়। তো এখন দেখো আমরা যদি এর যদি হচ্ছে একটা চিত্র এঁকে যদি আমরা একটু বুঝাইতে চেষ্টা করি, ধরো এই হয়েছে আমার একটা হোম পেজ, এই হয়েছে ধরো পেজ 1, আর এই হয়েছে ধরো পেজ 2, এই হয়েছে ধরো পেজ 3, এই হয়েছে ধরো পেজ 4, এই হয়েছে ধরো পেজ 5, আবার এর সাথে এও কানেক্টেড এরকমের। তার মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে দেখো, আমি যদি পেজ 3 কে দেখো, আমি যদি পেজ 3 কে আমি যদি অ্যাক্সেস করতে চাই, হোম পেজ থেকে কি পেজ 3 কে অ্যাক্সেস করা যাবে, নাকি হোম পেজ থেকে প্রথমে পেজ 1 এ যাইতে হবে, তারপর হচ্ছে পেজ 3 তে যাইতে হবে? একত্রে সরাসরি তোর পেজ 3 কে অ্যাক্সেস করা যাবে না। তাহলে এটা কি, এটা কিন্তু ট্রি স্ট্রাকচার। হোম থেকে প্রথমে যাইতে হবে পেজ 1 এ, পেজ 1 থেকে যাইতে হবে আমার পেজ 3 তে, এটা কিন্তু ট্রি। আবার তুমি দেখো, তুমি কিন্তু হোম থেকে পেজ হয়ে পেজ 4 এও চলে যেতে পারো, আবার সরাসরিও হোম থেকে পেজ 4 এও চলে যেতে পারো। তাহলে এইখানে কিন্তু ওয়েব লিংক ব্যবহার হয়েছে, মানে সবার সাথে সবাই কানেক্টেড এই জায়গাটায়। ফলে এটা কিন্তু একটা মিশ্র, একাধিক স্ট্রাকচার একই সাথে মানে মিশ্রিত করে হচ্ছে এটা তৈরি করা হচ্ছে। আবার পেজ 3 থেকে পেজ 4 এ, আবার পেজ 4 থেকে পেজ, আবার পেজ 4 থেকে পেজ 5 এ, পেজ 5 থেকে পেজ 4 এ। এইখানে কিন্তু আবার লিনিয়ার বা সিকোয়েন্সিয়ালটা ইউজ হয়েছে, যে পেজ 3 থেকে পরেরটা যাওয়া যাবে, আর পেজ 4 থেকে পরেরটা চলে আসা যাবে, আবার পেজ 4 থেকে পরেরটা যাওয়া যাবে, পেজ 5 থেকে আবার পরেরটা চলে আসবে, পুরোপুরি পূর্বেরটা চলে আসা যাবে। এইটা হচ্ছে লিনিয়ার। ফলে দেখো এইখানে হচ্ছে লিনিয়ার, আবার এইখানে হচ্ছে ট্রি, আবার এইখানে হচ্ছে আবার মাঝে দুই একটার ক্ষেত্রে হচ্ছে আবার আমার ওয়েব লিঙ্কড। ফলে এখানে কি একাধিক স্ট্রাকচার একত্রে মিক্সড আপ করে তৈরি করা হয়েছে বিধায় এটাকে আমরা বলতে পারি হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো এবং মোটামুটি যদি একটা ধারণা থাকে, তাহলে দেখো আমরা যদি এখন বইয়ের মধ্যে যদি আমরা একটু চলে যাই, আমরা যদি একটু যদি এখন একটু বইয়ের মধ্যে যদি আমরা চলে যাই, দেখো বইয়ে আমাদের ওয়েবসাইটের কাঠামোর পরে যেটা আছে, বইয়ে আমাদের ওয়েবসাইট কাঠামোর পরে যেটা আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো। বইয়ে ওয়েবসাইটের কাঠামোটা কিন্তু আমাদের বোঝানো শেষ, এই যে 4 ধরনের কাঠামো আছে, 4 ধরনের কাঠামো মোটামুটি লিখে দিয়েছে। এখন বলা হয়েছে HTML এর মৌলিক বিষয়সমূহ। এইখানে দেখো, এইখানে পুরোই বলা আছে এই ওদের 4.2 এই অংশটুকু হচ্ছে ব্যবহারিক, প্রোগ্রামিং করার ব্যবস্থা আছে কিংবা স্মার্ট ফোন আছে, শুধুমাত্র এই রকমের পরিবেশই হচ্ছে পরবর্তী কাজটা করা যাবে। এটা আমরা অলরেডি সেটা পড়ে, যাদের ল্যাপটপ আছে আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে নিছি, আমরা হচ্ছে যাদের আমাদের ফোন আছে আমরা হচ্ছে এন রাইটার নিয়ে নিছি, ফলে এটা নিয়ে সমস্যা নাই। এখন দেখো আমরা হচ্ছে HTML এলিমেন্ট। আচ্ছা, HTML এলিমেন্ট নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, দেখো আমি হচ্ছে HTML এলিমেন্ট নিয়ে আমরা হচ্ছে এখন একটু কথাবার্তা বলবো। আমাদের প্রথমেই যাওয়া লাগবে হচ্ছে HTML এলিমেন্ট। তার পূর্বে যদি আমাদের বলো,
তোমরা ছোট বইটাই পড়বা, আর বড় বই থেকে যেটা যেটা দরকার হবে, কারণ বড় বইতে অনেক তালগোল পাকাইয়া লেখা, মানে ছোট বইতে অনেক কম লেখা, আবার বড় বইতে আবার সব তালগোল পাকাইয়া লেখা, মানে কোনটার মানে সিকোয়েন্স তারা মেনটেন করতে পারে নাই। এজন্য হচ্ছে আমি বড় বই থেকে যেটা যেটা লাগবে বা যতটুকু লাগবে আমি লেখাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো বড় বইটাকে চাইলে পর তুমি দেখে নিতে পারো, কিন্তু সেটা এই বইটা পড়ার পরে দেখবা, তাহলে দেখবা সিকোয়েন্স মিলতেছে না, বড় বইয়ের সাথে আমার পড়ানোর সিকোয়েন্স মিলতেছে না। আমি বড় বই ধরেও যখন পড়াইছি তোমাদের বড় আপুদের, তখন আমি মানে নিজের মতো করে সিকোয়েন্স করে পড়াইছি, বইয়ের সিকোয়েন্সে পড়াইনি। আচ্ছা, তাহলে আমি এখন এই বইয়ের সিকোয়েন্সটা ভালো লাগছে, তো আমি এই বইয়ের সিকোয়েন্স ধরে ধরে দরকারি গুলোকে আমি অ্যাড করে পড়াবো। আচ্ছা, এখন দেখো, আমাদের যদি বলি যে এইচটিএমএল হচ্ছে একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল হলো ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা সবাই জানি। ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, প্রতিটি ট্যাগের শুরুতে তোমার কি থাকবে? ট্যাগের শুরুতে থাকবে একটা লেস দেন চিহ্ন, একটা গ্রেটার দেন চিহ্ন। আর মনে করো সর্বোচ্চ 2টা ক্লাস করার পরে তোমাদের মাঝে একটা ভালো একটা ধারণা চলে আসবে, তোমাদের মাঝে ভালো একটা ধারণা চলে আসবে, সমস্যা নেই। এটা হচ্ছে ট্যাগের শুরু। আর ট্যাগের শেষটা আমরা করি কিভাবে? ট্যাগের শেষটা করি আমরা এইভাবে। এই বিষয়টা তোমাদের পূর্বেই জানানো, বুঝি নেই? আগের পেজ স্ক্রিনশট দিয়ে নাও, পরে তুমি লিখে নিও, হয়েছে? আচ্ছা, এখন দেখো, এই বিষয়টা আমরা পূর্বেই জানি। এখন দেখো, একটা ট্যাগ লেখার মানে নিয়ম বা একটা এলিমেন্ট লেখার নিয়ম, তুমি যদি একটু চিন্তা করো একটা এলিমেন্ট কি। আচ্ছা, আমরা একটু হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিনটা একটু আমি শেয়ার করতেছি, আমার ল্যাপটপের স্ক্রিনটা একটু আমি শেয়ার করতেছি। হ্যাঁ, ল্যাপটপটা আবার হয়ে গেল। আচ্ছা, তুমি একটু জিনিস খেয়াল করে দেখো, তুমি যে একটা ট্যাগ লিখছিলে না, এইভাবে তুমি একটা ট্যাগ লিখছিলে না, পি ট্যাগ। পি ট্যাগ বলতে কি বোঝায়? পি ট্যাগ বলতে আসলে প্যারাগ্রাফ বোঝায়। পি ট্যাগ বলতে কি বোঝায়? পি ট্যাগ বলতে আসলে প্যারাগ্রাফ বোঝায়। তো দেখো, পি এরপরে লিখছিলে এ স্টাইল ইকুয়ালস টু, এখানে কিন্তু লিখছিলে সিও এলও আর কালার হচ্ছে ধরো রেড, একটু ধরো তুমি লিখছিলা, এরপর লিখছিলা আই এম এ স্টুডেন্ট। এই হচ্ছে আমার পি ট্যাগের শেষ। তো এইচটিএমএল এলিমেন্ট বলা হয় কোনটাকে? কোন একটা ট্যাগের শুরু থেকে কোন একটা ট্যাগের শেষ পর্যন্ত পুরোটাকে বলা হয় একটা এইচটিএমএল এলিমেন্ট। যেমন এই পি ট্যাগের শুরু থেকে এই পি ট্যাগের শেষ পর্যন্ত এটাগুলো এইচটিএমএল। দেখো, এই পি ট্যাগের শুরু থেকে পি ট্যাগের শেষ পর্যন্ত, পি ট্যাগ বলতে আসলে আমার কি বোঝায়? পি ট্যাগ বলতে আসলে আমার প্যারাগ্রাফটাকে বোঝায়। এটা তোমার মাথায় থাকে, পি ট্যাগ বলতে আমার কি বোঝায়? পি ট্যাগ বলতে আমার হচ্ছে প্যারাগ্রাফটাকে বোঝায়। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি হচ্ছে, তারপর হচ্ছে তোমরা দেখো, এখানে হচ্ছে আমার পিসির একটা স্ক্রিন দেখা যাচ্ছে হচ্ছে তোমাদের ফোনে। এখন দেখো, এই জায়গাটায় তোমাকে যদি একটা ট্যাগ যদি একটু দেখাই, ধরো তুমি উইকিপিডিয়ায় ঢোকলা, wikipedia.com, হ্যাঁ উইকিপিডিয়া, ধরো তোমার উইকিপিডিয়া চলে আসলো, ফ্রি এনসাইক্লোপিডিয়া। দেখো, উইকিপিডিয়ায় গিয়ে তুমি ধরো এখানে একটা সার্চ দিলে কম্পাউন্ড ইন্টারেস্ট নামে, ধরো কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এটা লিখে ধরো তুমি একটা সার্চ দিলে, এখন দেখো তোমার সামনে দেখো কত সুন্দর একটা পেজ তোমার সামনে এসে ওপেন হইছে। এই যে দেখতে যে সুন্দর একটা পেজ যে এসে তোমার সামনে ওপেন হলো, দেখো এর এই যে দেখো এর এইটুকু কিন্তু হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশন মানে কি? এটুকু বড় থাকবে, এইটাকে আমরা বলি হিডিং। এটা হচ্ছে হিডিং। তারপরে দেখো একটা হরাইজন্টাল একটা রেখা, তারপরে দেখো ছোট করে একটু লেখা, দেন হচ্ছে তুমি দেখো একটু কি একটা প্যারা না? একটু কি একটা প্যারা না স্যার? আচ্ছা, একটু হচ্ছে একটা প্যারা, একটু হচ্ছে আর একটা প্যারা। তুমি যদি পি ট্যাগ ব্যবহার করো, পি ট্যাগ ব্যবহার করলেই হচ্ছে সে প্যারাগুলো সৃষ্টি হয়ে যাবে। যেমন দেখো, আমি যদি 2টা প্যারা সৃষ্টি করতে চাই, যেমন ধরো আমি নোটপ্যাড প্লাস প্লাসে চলে গেলাম একটু, নোটপ্যাড
প্লাস প্লাস গিয়ে তোমাকে একটু দেখাই। ধরো তুমি উইকিপিডিয়ার মতো তুমি ধরো ওরকম দুইটা প্যারা ক্রিয়েট করতে চাও, মনে করো উইকিপিডিয়ার মতো হচ্ছে তুমি দুইটা ওরকম করে প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাও। তাহলে দেখো তুমি এই দিলে একটা পি ট্যাগ মানে সে প্যারাগ্রাফ সৃষ্টি করবে, এই দিলে পি ট্যাগ। তোমার লেখার রুলস চলছে কি, প্রথমে থাকবে তোমার ট্যাগের নাম, তারপরে এইখানে তুমি স্টাইলটা বলে দিবা যদি স্টাইল থাকে, তারপর হচ্ছে এই ট্যাগের এই যে শুরুর ট্যাগ শেষ, এরপর হচ্ছে এই শেষের ট্যাগ, এই দুটার মাঝখানে থাকবে তোমার লেখাটা, তুমি যেটুকু লিখতে চাও বা ওয়েবসাইটে যেটুকু দেখাতে চাও, ধরো এইটা নিয়ে আমি একটা প্যারা তৈরি করতে চাই, ফলে এইখানে হচ্ছে আমার একটা প্যারা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আবার তুমি দেখো এই হচ্ছে ধরো আমি আর একটা প্যারাগ্রাফ তৈরি করতে চাই এই লেখাটা নিয়ে, তাহলে এই হচ্ছে একটা প্যারাগ্রাফের শুরু, এই হচ্ছে একটা প্যারাগ্রাফের শেষ, মাঝখানে আমি স্টাইল বলে দেবো যে, বুঝতে পারতেছো সবাই? ট্যাগ হচ্ছে পি একটা ট্যাগ, এই যে পি একটা ট্যাগ। আচ্ছা প্রত্যেকটা ট্যাগের শুরুতে কি আমার, এই হচ্ছে পি ট্যাগের শুরু, মানে পি ট্যাগের শুরু হবে কি রকমের, এই এই তো এইটা হচ্ছে না শেষ, এটা তো হচ্ছে শেষ নাকি স্যার? এই যে এই তো হচ্ছে একটা, এই বডি ট্যাগের শুরু হইছে এই, বডি ট্যাগের শুরু হইছে এই, আর বডি ট্যাগের শেষটা হইছে এই। তাহলে শেষেরটা আমরা একটা এই স্ল্যাশ চিহ্ন দেই, আর শুরুরটা আমরা কোনো স্ল্যাশ চিহ্ন দেই না। যেমন এই পি ট্যাগের শুরুর মধ্যে কিন্তু আমরা কোনো স্ল্যাশ চিহ্ন দেই নাই। এর মাঝখানে তুমি যে কন্টেন্টটা দিবা, এখন দেখো তাহলে এই লেখাটুকু আছে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এই যে পি ট্যাগের শুরু পি ট্যাগের শেষ, আবার এই লেখাটুকু আছে আর একটা পি ট্যাগের মধ্যে, মানে এই হচ্ছে প্যারাগ্রাফের শুরু, এই হচ্ছে প্যারাগ্রাফ শেষ। এখন তুমি এটাকে যদি একটু সেভ করো কন্ট্রোল দিয়ে সেই বল, দেন এইটাকে তুমি যদি একটু রান করো, তাহলে দেখো এই যে দেখো, আচ্ছা এটুকু লেখা আর এটুকু লেখার মধ্যে কি একটা প্যারা সৃষ্টি হয়ে গেছে না এখন? আচ্ছা তার মধ্যে তুমি প্রথম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যতটুকু লেখছো তুমি কিন্তু তার কালার বলে দিছিলে রেড, তাহলে প্রথম প্যারাগ্রাফের কালার রেড হয়েছে, আর পরেরটা তুমি কালার বলে দিছিলে ব্লু, ফলে পরেরটা কালার ব্লু হয়েছে, কিন্তু দুইটার মাঝখানে দুটো প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গেছে, মাঝখানে যে মাঝখানে ফাঁকা জায়গাটার কারণে এখানে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়েছে, ফলে তুমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা লেখবা সেগুলোকে প্যারা 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 করে দেখাবে, মানে প্যারাগ্রাফ সৃষ্টি করবে। এরকম প্রত্যেকটা ট্যাগের এক একটা কাজ আছে। তাহলে দেখো তুমি ট্যাগ লেখার রুলসটা কি, ট্যাগ লেখার রুলসটা হচ্ছে প্রথমে হচ্ছে ট্যাগের নাম লেখবা, মানে অ্যাকচুয়াল রুলস তো হইছে এইভাবে, ধরো এই হচ্ছে তুমি একটা পি ট্যাগ লেখলা, এই হচ্ছে পি ট্যাগের শুরু, আর এই হচ্ছে আমার পি ট্যাগের শেষ, এই হচ্ছে আমার পি ট্যাগের শুরু, এই হচ্ছে আমার পি ট্যাগের শেষ। এখন যদি তুমি এতে যদি কোনো ধরনের কোনো স্টাইল যুক্ত করতে চাও, তাহলে যেখানে পি ট্যাগের শুরু সেইখানের মধ্যে তোমার স্টাইলটা যুক্ত করতে হবে। রুলসটা হচ্ছে কি দেখো, যে কোনো ট্যাগের শুরু করবা তুমি একটা গ্রেটার দ্যান চিহ্ন একটা লেস দ্যান চিহ্ন দিয়া, আর ট্যাগের শেষ করবা তুমি একটা গ্রেটার দ্যান চিহ্ন একটা লেস দ্যান চিহ্ন, মাঝখানে একটা স্ল্যাশ বা অথবা চিহ্ন। তুমি যদি চিন্তা করে দেখো, দেন হচ্ছে এই মাঝখানে হচ্ছে তুমি তোমার লেখাগুলোকে লেখবা, তুমি যেই লেখাটা ওয়েবসাইটে দেখাইতে চাও। যেমন এরা করছে কি, এই তুমি উইকিপিডিয়া যদি চলে যাও, উইকিপিডিয়া করছে কি তারা একটা পি ট্যাগ নেছে, একটা পি ট্যাগ নেছে, সেই পি ট্যাগের শুরু আর শেষ, সেই পি ট্যাগের শুরু আর শেষের মধ্যে এই লেখাটুকু তারা লিখে দিয়েছে, ফলে ওয়েবসাইটে তুমি কিন্তু এটাকে প্যারা আকারে দেখতে পাচ্ছ। আবার সেকেন্ড পি ট্যাগের মধ্যে তারা করছে কি, সেকেন্ড পি ট্যাগের মধ্যে এই লেখাটুকু লিখে দিয়েছে, ফলে এইটাকে তুমি দুটো প্যারার মধ্যে লিখতে পারতেছো। আবার দেখো এইখানেও তুমি যদি দেখো আরো অনেকগুলো প্যারা তারা ক্রিয়েট করতেছে, বা এই লেখার মধ্যে অনেকগুলো প্যারা হচ্ছে ক্রিয়েট হয় এরকমের। এই যে এই হচ্ছে একটা প্যারা, আর এই হচ্ছে একটা প্যারা, মানে এই দুইটা কিন্তু দুইটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখছে, মানে তাদের ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা যখন প্যারা সৃষ্টি করছি ওটা রাখবো। তাহলে আমার পি ট্যাগের শুরু পি ট্যাগের শেষ, শুরুটা হবে একটা গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন দিয়ে, শেষটা হবে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের মধ্যে একটা স্ল্যাশ থাকবে। এর মাঝখানে আমি যতটুক ওয়েবসাইটে শো করাইতে চাই ওটুকু লাগবে, যেমন এরটুক শো করাইতে চাইছিলাম এরটুকু কিন্তু লিখছি এই পি ট্যাগের মধ্যে। তুমি যদি কোনো স্টাইল পরিবর্তন করছো, তাহলে এই শুরুর ট্যাগের মধ্যে গিয়া একটা স্পেস দিয়ে দেন এইখানে হচ্ছে তুমি স্টাইল লিখে, এই যে স্টাইল লিখে সমান চিহ্ন দিয়ে হচ্ছে দুইটা ডাবল কোটেশন চিহ্ন দিয়ে তার মাঝখানে হচ্ছে তুমি এটাকে লিখবা। আচ্ছা তুমি দেখো, তাহলে এখন আমরা আবার খাতায় চলে আসি। দেখো বুঝি নাই, এই স্টাইলের মধ্যে তুমি যত কিছু যুক্ত করতে চাও সব স্টাইলের মধ্যে যুক্ত করবে, যেমন সিওএল আর কালার, কালার দিবে তুমি রেড, এরপর একটা সেমিকোলন দিবা, মানে প্রত্যেকটার ভেতরে একটা করে সেমিকোলন দিয়ে সেপারেট হবে। কালার হইছে রেড, দেন হচ্ছে একটা সেমিকোলন, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা কোলন, কিন্তু কোলন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিলে তুমি ব্লু, হ্যাঁ ওকে।
ব্যাকগ্রাউন্ড ওই প্যারাগ্রাফটা তুমি যেই প্যারাগ্রাফের স্টাইল সেট করতে শুধু ওই প্যারাগ্রাফটা অ্যাপ্লাই হবে, বাকি প্যারাগ্রাফে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দাও নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কেন? এরপর তো তুমি আরো দিলা, এরপর দিলে তুমি ফন্ট সাইজ ফন্ট সাইজ দিলে তুমি 50 পিক্সেল। ধরো তুমি একটু বড় করে লিখতে চাও, তাহলে ফন্ট সাইজ দিলে তুমি 50 পিক্সেল। এই তুমি তিনটে স্টাইল এই জায়গায় যুক্ত করছো। এখন এখানে লিখলা আই এম আ নোভিস, তুমি একজন নতুন লোক। এবার তুমি কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দিয়ে এটাকে তুমি রান করো। দেখো এই যে আই এম এ নোভিস, তার লেখাটা কিন্তু রেড হয়ে গেছে, কালারটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ হয়ে গেছে। আর তুমি দিছো 100 পিক্সেল। 100 পিক্সেল মানে কি অনেক বড় করে। আমরা সাধারণত যেই লেখাগুলো, এই যে লেখাগুলো, এই লেখা হচ্ছে 12 পিক্সেল, এই লেখাগুলো হচ্ছে 12 পিক্সেল। বুঝতে পারছো আমার কথাটা? এজ ইউজুয়াল তুমি যদি কোনো ফন্ট সাইজ না দাও তাহলে সে 12 পিক্সেল ধরে নেয়। তাহলে কোথায় 12 পিক্সেল আর কোথায় 100 পিক্সেল? তাহলে 100 পিক্সেলটাকে অনেক বড় করে দেখাইতেছি লেখাটা। তাহলে তুমি যেই যেই স্টাইল ওই জায়গায় যোগ করবা, সেই সেই ওই জায়গায় থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা আবার আমাদের খাতায় হচ্ছে আমরা ফেরত চলে আসি। দেখো তাহলে আমরা লেখি কি রকমের, দেখো এই হচ্ছে ধরো আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে আমরা এই হচ্ছে স্টাইল, যদি আমি কিছু যুক্ত করতে চাই স্টাইল, এই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের শুরু কিন্তু। এই গ্রেটার দ্যান চিহ্ন, এই লেস দ্যান চিহ্ন, এই লেস দ্যান চিহ্ন, এই গ্রেটার দ্যান চিহ্ন, এর মাঝখানে তোমার পি ট্যাগের শুরু। আর এই লেস দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন, তার মাঝখানে হচ্ছে একটা স্ল্যাশ থাকবে, বা এটা হচ্ছে ওয়ার চিহ্ন থাকবে। তখন এটা হচ্ছে আমার শেষ। এর মাঝখানে তুমি তোমার যা কিছু দেখাইতে ইচ্ছে করো সেইটাকে তুমি লিখো মাঝখানে। এখানে লাগবে স্টাইল। তাহলে তুমি সে একটা, এই পুরোটাকে বলা হয় একটা এলিমেন্ট। এই হচ্ছে তোমার শুরু, শেষ আর মাঝখানের লেখা স্টাইল, এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এইটাকে আমরা বলি কি এইচটিএমএল এলিমেন্ট। এইটার নাম হচ্ছে কি এইচটিএমএল এলিমেন্ট। তাহলে এইচটিএমএল এলিমেন্ট লেখার এইটা থাকবে কিরকম, প্রথমে থাকবে ট্যাগ নেম। যেমন পি ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ বোঝায়, তুমি খেয়াল করে দেখো প্রথমে থাকবে ট্যাগ নেম। আচ্ছা, এই যে তুমি স্টাইল যে যুক্ত করছো, এই পুরোটাকে বলা হয় অ্যাট্রিবিউট। স্টাইল যে যুক্ত করছো এর পুরোটাকে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কথা মানে হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, এইটা কি এর একটা বৈশিষ্ট্য না, যে কালার থাকবে রেড? এইটা কি এর একটা বৈশিষ্ট্য না? এই প্যারাগ্রাফের কালার রেড থাকবে, পরবর্তী প্যারাগ্রাফের কালার তো রেড না দিয়ে তুমি ব্লুও সেট করতে পারো নাকি স্যার? ফলে এইটা কিন্তু এই প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের ইংরেজি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ফলে স্টাইল সহ পুরোটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর এইটাকে বলা হয়, এই যে কালার রেড, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। আর এই যে স্টাইল লেখছো, এই স্টাইলটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। তাহলে অ্যাট্রিবিউটের নাম হয়েছে স্টাইল। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে। একটা থাকবে অ্যাট্রিবিউট নেম, আর অনেকগুলো থাকতে পারে অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন কালার রেড, ব্যাকগ্রাউন্ড ব্লু, তারপর হচ্ছে ফন্ট সাইজ 100, অনেকগুলো অ্যাট্রিবিউট ভ্যালু থাকতে পারে। তাহলে হচ্ছে প্রথমে লিখতে হবে তোমার ট্যাগ নেম। একটা এলিমেন্ট লেখার রুলস কি? প্রথমে লিখতে হবে ট্যাগ নেম, এরপর লিখতে হবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে থাকবে দুইটা পার্ট, একটা থাকবে অ্যাট্রিবিউট নেম, আর অনেকগুলো থাকতে পারে অ্যাট্রিবিউট ভ্যালু, একটাও থাকতে পারে, আবার দুইটা তিনটে চারটাও থাকতে পারে। দেন এই মাঝখানে যে লেখাটা আমি ওয়েবসাইটে শো করাইতে চাই, আমি মাঝখানে যে টুক লিখি ওটুক কিন্তু ওয়েবসাইটে শো করে, এইটাকে বলা হয় কন্টেন্ট। এইটাকে বলা হয় কন্টেন্ট। আর এইটাকে বলা হয় ট্যাগ ক্লোজিং, মানে আমি ট্যাগটাকে ক্লোজ করে দিছি। এই পুরোটা মিলে যেটা তৈরি হয় সেটাকে বলে এইচটিএমএল এলিমেন্ট বা উপাদান। আমরা কি বুঝাইতে পারছি? মানে এই পুরোটাকে বলা হয় অ্যাট্রিবিউট নাকি স্যার, বৈশিষ্ট্য। এই স্টাইল, স্টাইল যেটা স্টাইল হইছে অ্যাট্রিবিউটের নাম, যে তুমি কোন অ্যাট্রিবিউট এইখানে যুক্ত করতে চাও। তুমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট যুক্ত করতে চাও, স্টাইলের বাইরে গিয়ে তুমি আইডি আছে, ক্লাস আছে, ওইগুলো একটু বড় লেভেলের, তো এই জন্য ওইগুলো নিয়ে আমরা কথা বলি না সাধারণত ইন্টারমিডিয়েটে। স্টাইল অ্যাট্রিবিউট বাদে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ক্লাস অ্যাট্রিবিউট আছে, তারপর হচ্ছে আইডি অ্যাট্রিবিউট আছে, এগুলো থাকে। এজন্য এই যে তুমি স্টাইল শুরু করছো, স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, যে তুমি কি দিচ্ছ, স্টাইল করতেছো। এখন স্টাইলটা তুমি কিরকম একটা কালার দিছো রেড, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু যে কালার থাকবে রেড, বুঝছো?
হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তুমি যদি দাও, সে ব্যাকগ্রাউন্ডটাও হবে অ্যাট্রিবিউট ভ্যালু। অনেকগুলো অ্যাট্রিবিউট ভ্যালু থাকতে পারে, আমি তো সেটা আগেই বলছি। কালার রেড, এটা একটা অ্যাট্রিবিউট ভ্যালু। ব্যাকগ্রাউন্ড ব্লু, এটা একটা অ্যাট্রিবিউট ভ্যালু। ফন্ট সাইজ 200 পিক্সেল, এটা একটা অ্যাট্রিবিউট ভ্যালু, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব স্টাইলের ডাবল কোটেশনের ভিতরে, এগুলো সব স্টাইলের ডাবল কোটেশনের ভিতরে। আর প্রত্যেকটা অ্যাট্রিবিউট ভ্যালু, যেমন আমি একটা একটু লিখে দেখাই। পি স্টাইল, যদিও তোমাদের হচ্ছে টাইম শেষ, 1 মিনিট লাগবে। পি স্টাইল, ধরো সিও আর কালার দিলে তুমি রেড, এরপরে থাকবে কিন্তু সেমিকোলন, এরপরে থাকবে সেমিকোলন। দেন হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড দিলে তুমি ব্লু। দেন যদি তুমি আরো কিছু যুক্ত করতে চাও, তাহলে কিন্তু এইখানে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে। দেখো, কালার লেখে কোলন, তারপরে রেড, ব্যাকগ্রাউন্ড লিখে কোলন, তারপরে ব্লু। কিন্তু দুইটা অ্যাট্রিবিউট ভ্যালুর মাঝখানে আসবে সেমিকোলন। দেন তুমি দিলে ফন্ট সাইজ দিলে 100 পিক্সেল, এই সেমিকোলন, দেন এই শেষ। এখন তুমি এইখানে লেখলা আই এম নোভিস, এই হচ্ছে তোমার পি ট্যাগের শেষ। বুঝতে পারছো? সব কিন্তু তোমার এই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। স্টাইল লেখার পরে সমান চিহ্ন তুমি ডাবল কোটেশন দিচ্ছ, তার মধ্যে কিন্তু তোমার সবগুলো অ্যাট্রিবিউট ভ্যালুকে লেখা লাগবে। ক্লিয়ার? বুঝলি? স্পেস, না না, স্পেস চিন্তা করে দেখো, পি এর পরে একটা স্পেস দেওয়া লাগবে, পি এর পরে একটা স্পেস দেওয়া লাগবে। বাকিগুলো তুমি স্পেস ইউজ করো বা না করো, কোনো সমস্যা নেই। বুঝছো? ওকে, বলো। বুঝলি? হ্যাঁ, যায় যায়।